ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ও গণভোটের তফসিল। তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই। এখনও সংকটাপন্ন খালেদা জিয়া, উদ্বিগ্ন দেশবাসী। আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ। গাজায় নিহতের সংখ্যা ৭০,০০০ ছাড়ালো। ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছেন বিজয় সৈকত সহ ৯ ক্রিকেটার। আসসালামু আলাইকুম। বাট নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আসন্ন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জনাব এএম নাসির উদ্দিন। শনিবার মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার জনাব এএম নাসির উদ্দিন। এর আগে শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটের মহড়া হিসেবে মক ভোটিং শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত এই ভোট কার্যক্রম চলে। নারী পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নিয়েছেন। এই মক ভোটিং পরিদর্শন করতে সকাল ১০টা ১৫ সেখানে পৌঁছান সিইসি এবং উপস্থিত থেকে তা পর্যবেক্ষণ করেন। পরে সাংবাদিকদের সিইসি নাসির উদ্দিন বলেন, তফসিল আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে। তারিখগুলো তখনই জানতে পারবেন। তফসিল ঘোষণার সময়ই সব জানানো হবে। হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। সিইসি বলেন, কোনো অসুবিধা নেই। আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি তা যথাসময়ে পূরণ করব। আমরা চাই নির্বাচন সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছভাবে হোক। আজকের মক ভোটিং যেমন হয়েছে ঠিক সেরকম একটি নির্বাচন উপহার দিতে চাই। তিনি আরও বলেন, সাংবাদিকরা কেন্দ্রের ভেতরে থাকতে চাওয়ার কথা বলেন, কিন্তু আপনারাই দেখলেন একটি কক্ষে এজেন্ট, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ভোটার সবাই থাকেন। এরপর আবার দেশি বিদেশি পর্যবেক্ষকরাও আসবেন। সেখানে যদি সাংবাদিকরাও ভিড় করেন, ধাক্কাধাক্কি হয়, তাহলে কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হবে। এই পরিস্থিতি এড়াতে আমরা বলছি নিজেদের বিবেচনা প্রয়োগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সেরে বেরিয়ে যেতে হবে। এটি আপনাদের কাজ বাধাগ্রস্ত করার জন্য নয়, বরং কেন্দ্র পরিচালনার স্বার্থে আজই এর মূল্যায়ন করা হবে। গণভোট প্রসঙ্গে সিইসি বলেন, গণভোট নিয়ে প্রচারণা এখনো পুরোপুরি শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে। তখনই বোঝা যাবে মানুষ কতটা জানলো। গত মঙ্গলবার অধ্যাদেশ হয়েছে, আইন পাশ হয়েছে। এ আইনই আমাদের গণভোট পরিচালনার ক্ষমতা দিয়েছে। আইন দ্বারা অনুমোদন পাওয়ার পরই আমরা গুরুত্বের সঙ্গে কাজে নেমেছি। তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরাও থাকব, সবাই মিলে ব্যাপক প্রচারণা হবে। দেশে ফেরা নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শনিবার বিকেল ৫টার দিকে প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। প্রেস সচিব জানান, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এমন সংকটকালে মায়ের পাশে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে তার নিজের অবস্থান জানিয়ে বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তবে তিনি জানিয়েছেন, অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তন আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন, কিছুটা ভালো হলেও স্থিতিশীল নয়। সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা চলছে। অবশ্য চিকিৎসকদের বরাত দিয়ে গতকাল শনিবার বিএনপি জানায় এই মুহূর্তে তার পরিস্থিতি বিদেশ নেওয়ার অবস্থায় নেই, তবে অবস্থা স্থিতিশীল হলে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। বিএনপি জানায় দল থেকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অবশ্য বিকল্প হিসেবে অন্য একাধিক দেশের কথাও বিবেচনায় রাখা হয়েছে। এজন্য এয়ার অ্যাম্বুলেন্স, ভিসা সহ সার্বিক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এদিকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে বন্ধুপ্রতিম দেশ চীন। দেশের মুরব্বি খ্যাত এই নেত্রীর শারীরিক অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেছে গোটা দেশবাসী। তার রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। অন্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন দেশবাসী। দেশের জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশের রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে রোগমুক্তি কামনা করছেন। এদিকে লন্ডন থেকে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে তারেক রহমান ও জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। গত 23 নভেম্বর 80 বছর বয়সী খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে আছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। এতে পরিস্থিতি এমন যে একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। নজর রাখছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা। লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান এবং আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণেই খালেদা জিয়া এখন মৃত্যুসজ্জায়। তারা বিএনপি প্রধানকে কারাগারে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টার অভিযোগও তুলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে। গতকাল উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। তার অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা দফায় দফায় হাসপাতালে ছুটে গেছেন। এ সময়ে তাদের উদ্বিগ্ন দেখা গেছে। দলের পক্ষে তার চিকিৎসা সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। চিকিৎসক টিমের বাইরে তার সঙ্গে আছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান। দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ২,৪০৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,১০,৫৭০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ রোববার ৩০ নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর শুরু। গতকাল শনিবার ২৯ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,১০,৫৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০১,০০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭২,২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৩,৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের তথ্যমতে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে।
তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে গত 20 নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে 1353 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,08,167 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,98,696 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,70,318 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,41,648 টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল গত 21 নভেম্বর থেকে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে 22 ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে 4,246 টাকায়, 21 ক্যারেটের প্রতি ভরি 4,047 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 3,476 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 2,601 টাকায়। গাজায় 2 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন চলছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত শনিবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলছে 2023 সালের 7 অক্টোবর গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে উপত্যকায় কমপক্ষে 70,100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, 1,70,000-এর বেশি আহত হয়েছেন। গত মাসে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্ব দিকের বানি সুহেলা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় 2 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে আল ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক নাগরিকের উপর ড্রোন নিক্ষেপ করা হয়। এতে জুমা এবং ফাদিয়ে তামের আবু আসি নামের 2 ভাই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় 2 ছেলেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সূত্র জানিয়েছে, যে এলাকাটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সেটি ছিল তথাকথিত ইয়েলো লাইন। সেখানে হামলা না চালাতে গত 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে সম্মত হয়েছিল ইসরায়েল। এছাড়া শনিবার ইসরায়েলি সেনাবাহিনী গাজার বেশ কয়েকটি অংশে স্থল, নৌ এবং বিমান হামলা চালিয়েছে। ফিক্সিং এর অভিযোগে বড় শাস্তি পেতে যাচ্ছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। এ তালিকায় নাম রয়েছে এনামুল বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবর। তাদের বিরুদ্ধে গত বিপিএলে ফিক্সিং অভিযোগের প্রমাণ পেয়েছেন তদন্ত কমিটি। সেই সূত্রেই এবারের বিপিএলের নিলাম তালিকা থেকে তাদের নাম বাদ পড়ছে। সব মিলিয়ে বাংলাদেশের 9 জন ক্রিকেটার এ নিষেধাজ্ঞায় পড়ছেন। বিপিএলের সবশেষ আসরে ফিক্সিং ইস্যুতে বেশ জলঘোলা হয়েছিল। সেবার ওই তালিকায় উঠে এসেছিল বেশ কিছু ক্রিকেটারের নাম। আসন্ন বিপিএল নিলামের আগে তালিকায় তাদের নাম দেখে অবাক হয়েছিল অনেকেই। চূড়ান্ত তালিকায় তাদের নাম রাখা হয়নি। বিপিএল এর ভালোর জন্যই তাদেরকে রাখা হয়নি বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।